সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, আহত অর্ধ শতাধিক। উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ, ৪ সদস্যের তদন্ত কমিটি। ঈদ যাত্রা সব পথেই ঘরমুখ মানুষের ঢল, বাস টার্মিনালে পরিবহন সংকটের অভিযোগ। মহাসড়কে গাড়ির চাপ, যাত্রা নির্বিঘ্ন হচ্ছে বললেন মন্ত্রী। নির্বাচনের পূর্বে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে সরকার বললেন এলজিআরডি মন্ত্রী। এই বছরই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ঘোষণা। এবং এক অভিযানে ইসরায়েলের শতাধিক লক্ষ্যবস্তুতে ইরানের হামলা, ২ শতাধিক হতাহত। হরমুজ প্রণালীর পাশে শক্তিশালী বোমা ছুড়ল যুক্তরাষ্ট্র। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি আমি জাবেদ কারদার। ঈদ যাত্রায় ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনায় এখনও পর্যন্ত কারোর মৃত্যুর খবর পাওয়া না গেলেও অর্ধশতাধিক আহত হয়েছেন। আরও হতাহতের সংখ্যা রয়েছে। পুলিশ জানায়, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে বেলা ২টার দিকে সান্তাহার স্টেশনে বিরতি দেয়। সান্তাহার স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছু সময় পরেই ট্রেনটি লাইনচ্যুত হয়। ট্রেনের ছাদে অনেক মানুষ থাকায় পড়ে অনেকেই আহত হয়েছেন। বগিগুলো উদ্ধারের কাজ চলছে। দুর্ঘটনার পর উত্তরবঙ্গের সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ঈদ যাত্রার শেষ মুহূর্তে সব পথেই ঘরমুখ মানুষের ভিড়। চাপ বাড়লেও রেল যাত্রায় নেই ভোগান্তি। বাস টার্মিনালে যাত্রী থাকলেও পরিবহন সংকট নিয়ে অভিযোগ তাদের। যদিও সড়ক মন্ত্রী বলেন, যানবাহনে পর্যাপ্ত জ্বালানি দেয়া হয়েছে, সংকটের কারণ নেই। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পেলে ব্যবস্থার হুঁশিয়ারিও দেন তিনি। বাকিটা জানাচ্ছেন মুদাসসির আলী। দরজায় কড়া নাড়ছে খুশির ঈদ। পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ির পথে মানুষ, ফলে বাস টার্মিনালগুলোতে বাড়ছে ভিড়। টিকিটের জন্য কাউন্টারে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে অনেককে, যদিও ব্যবস্থাপনার অভিযোগ অস্বীকার করছে কর্তৃপক্ষ। 2 ঘন্টা যাবত লাইনে দাঁড়ায় থেকে এখন টিকিট পাইছি আর কি, কিন্তু আপনার গাড়ি এখনো আসে নাই। কখন তারা বাস আসবে আর আমরা কখন যাব, এটা তো বলা দুষ্কর বিষয় হয়ে দাঁড়াইছে। বলতেছে গাড়ি আসবে, কিন্তু এখনো আসে নাই। 2.5 ঘন্টা যাবত দাঁড়ানো আছে, 2.5 ঘন্টা। ভোর 5টা থেকে গাড়ি চলে, সেই জায়গায় আজকে ভোর 4টা থেকে আরম্ভ করছি। আমরা তো সার্ভিস দিয়ে যাচ্ছি। গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সড়ক রেল ও নৌমন্ত্রী দাবি করে বলেন, বাড়তি ভাড়ার অভিযোগ পাওয়া যায়নি। ভাড়া বৃদ্ধি, অতিরিক্ত নেওয়ার কোনো নিদর্শন আমি এখানে পেলাম না, এবং আপনাদের সামনেই সেটা পেলাম না, আপনাদের সামনেই। এবং যে সমস্ত টিম আছে তারাও বলছে যে না, এখানে ভাড়া বেশি নেওয়া হয়নি। তবে উল্টো চিত্র কমলাপুর রেল স্টেশনে। টিকিট ঠিকঠাক পেয়ে আনন্দ নিয়ে ঢাকা ছাড়ছে মানুষ। কোনো সমস্যা হয়েছে না, 10 মিনিট লাগছে টিকিট কাটছি। টিকিটে কোনো ঝামেলা হয়নি, এবারে সুন্দর। ট্রেনে উঠতে পারছি, এটাই সবচেয়ে বড় আনন্দের বিষয় আর কি। ওখানে দাদু চাচু আছে, এই জন্য অনেক ভালো লাগে। অনেকদিন পর আমার দাদু বাড়িতে যাচ্ছি, দাদু চাচুর সাথে ঈদ করতে। বুধবার 44টি আন্তনগর ট্রেন ঢাকা ছেড়েছে। কোনো ধরনের শিডিউল বিপর্যয় ছিল না। আমাদের শিডিউল বিপর্যয়ের যেন কোনো কিছু না ঘটে, এ ব্যাপারে কর্তৃপক্ষ সজাগ এবং সচেষ্ট। ঈদকে ঘিরে নারীর টানে বাড়ি ফেরার পথে অনিয়ম কিংবা ভোগান্তি যাই থাকুক না কেন, পরিশেষে পরিবারের সঙ্গে ঈদ করতে পারার যে আনন্দ, তার কাছে যেন সবকিছুই তুচ্ছ এই ঘরমুখ মানুষদের কাছে। আর এর মধ্যে দিয়েই যেন সার্থক হয়ে ওঠে ঈদ আনন্দ। কমলাপুরের রেল স্টেশন থেকে মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনালেও ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড়। দুপুরের পর থেকেই দক্ষিণবঙ্গগামী যাত্রীরা ভিড় করেন লঞ্চ ঘাটে। যাত্রীর চাপে লঞ্চের ডেক শ্রেণী থেকে ক্যাবিন পর্যন্ত সব জায়গায় কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ঈদের সময়টাতে নৌপথে ঘরমুখ মানুষের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো। এদিকে যানবাহনের তীব্র চাপ ও ঘরমুখ মানুষের ঢলে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও চন্দ্রা
নবীনগর সড়কে যানজট দেখা দিয়েছে। এরই মধ্যেই বাগড়া দিয়েছে বৃষ্টি। এতে চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী। এ নিয়ে জানাতে গাজীপুর চন্দ্রা নবীনগর মহাসড়কে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, এই মুহূর্তে মহাসড়কের চিত্র কি? নবীনগর মহাসড়কের যে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে যদি আপনাদেরকে একটু তথ্য দিয়ে রাখি যে চন্দ্রা থেকে নবীনগর মহাসড়কের প্রায় 13 থেকে 15 কিলোমিটার রাস্তা কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি যে সন্ধ্যার পরে থেকে যে একটি বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির কারণে কিন্তু আরেকটু ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। আমি যদি একটু দেখাতে চাই যে এই মুহূর্তে যে চন্দ্রা নবীনগর মহাসড়কের যে যানজট, সেই যানজট কিন্তু ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। অর্থাৎ যে 12 থেকে 15 কিলোমিটার যে রাস্তার যানজট, সেই যানজট কিন্তু আস্তে আস্তে বেড়েই চলেছে। যদি এভাবে যানজট নিরসনে না হয় তাহলে দেখা যাবে যে একেবারে বাইপেল পর্যন্ত যানজটের সৃষ্টি হবে। আমি আপনাকে আরেকটা তথ্য দিয়ে রাখি যে গাজীপুর সাভার শিল্প অধ্যুষিত এলাকা হতে আজকে যে গার্মেন্টসের যে কর্মদিবস, শেষ কর্মদিবস ছিল, শেষ কর্মদিবসে শেষে কিন্তু যারা এই যে শ্রমিক রয়েছে, সেই শ্রমিকরা কিন্তু তাদের ঈদ সাথে ঈদ কাটানোর জন্য কিন্তু তারা উপচে পড়া ভিড় জমিয়েছে বিভিন্ন কাউন্টারে, এবং বিভিন্ন কাউন্টার ছাড়াও বিভিন্ন জায়গায় কিন্তু তারা অবস্থান করছে যে কোনোভাবে যেন তারা তাদের পরিবারের সাথে যেন ঈদ যাত্রা করতে পারে, এমনটি কিন্তু বলেছিলেন। তবে আরেকটা তথ্য দিয়ে রাখি যে এই যানজট নিরসনের জন্য 428 জন পুলিশ সদস্য কিন্তু মোতায়েন করা হয়েছে যে যানজট নিরসন করার জন্য। তবে আমি আপনাকে একটু তথ্য দিয়ে রাখি যে এইভাবে যদি থাকে তাহলে কিন্তু আরো দীর্ঘায়িত হবে এই যানজটের লাইন। তো এই ছিল আমার কাছে চন্দ্রা নবীনগর মহাসড়ক থেকে যানজটের সর্বশেষ তথ্য। মেহেদি, আপনাকে ধন্যবাদ। পুরনো বাণিজ্য মেলার মাঠে চলছে ঈদ জামাতের শেষ মুহূর্তে প্রস্তুতি। দুপুরে ঈদ জামাতের মাঠ পরিদর্শন শেষে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান জানান, ঈদের জামাত শুরু হবে সকাল 8টায়। অন্তত 10,000 মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। ঈদ জামাতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান প্রশাসক। একেবারে শেষ মুহূর্তে এসে সারা দেশেই জমজমাট ঈদ কেনাকাটা। মার্কেট, বিপণী বিতান থেকে শুরু করে ফুটপাতের দোকান সবখানেই সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচা বিক্রি। দাম নিয়ে বরাবরের মতো ক্রেতা বিক্রেতার মধ্যে রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। তবে মার্কেটগুলোতে বাহারি ডিজাইন ও রঙের পোশাক থাকায় খুশি সবাই। আর শেষ ভাগে এসে বিক্রি ভালো হওয়ায় খুশি দোকানিরা। এদিকে মার্কেটগুলোতে নিরাপত্তা জোরদারে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড সহ নির্বাচনের পূর্বে যে কমিটমেন্টগুলো ছিল সবগুলোই শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাতে গুলশান চেয়ারপারসনের অফিসে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। তেলের দাম নাগালের মধ্যে আছে জানিয়ে তিনি বলেন, সংকট কাটাতে দক্ষতার সাথে সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই সময় তিনি আরও বলেন, এই বছরেই স্থানীয় সরকার নির্বাচন হবে। বলেন, দুর্নীতি ক্যান্সারের মতো এটি একদিনেই নির্মূল করা সম্ভব নয়। সবচেয়ে বড় সাকসেস হচ্ছে যে কমিটমেন্টগুলো আমরা করেছিলাম আমাদের নির্বাচনের পূর্বে, নতুন একটা সরকারের 30 দিনের মধ্যেই এই কাজগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং একটা শুধু কমিটমেন্ট না, বাস্তবায়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা কিন্তু একটা বড় কাজ হয়েছে। যুদ্ধের ফলে যে আপনার তেলের দাম বেড়ে গিয়ে তো একটা বড় রকমের সমস্যা তৈরি হয়েছে। বাট আল্লাহর হুকুমে এখন পর্যন্ত কিন্তু খুব বলা যেতে পারে যে যোগ্যতার সঙ্গে এই জিনিসগুলোকে মোকাবেলা করা গেছে, চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা গেছে। ইরান, মার্কিন, ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। শিশু নিরাপত্তা কর্মকর্তা ডক্টর আলিলা রিজেনির মৃত্যুর প্রতিশোধ নিতে ইসরায়েলে বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। এক বিবৃতিতে তারা জানায়, অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে শতাধিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়। এতে 2 শতাধিক ইসরায়েলি হতাহত হয়েছে বলে দাবি করা হয়। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর প্রতিবেদনে।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানায় দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানির মৃত্যুর প্রতিশোধ হিসেবে তেল আবিবে শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এতে হতাহত হয়েছেন 2 শতাধিক মানুষ। যুক্তরাষ্ট্র ইসরায়েলি আগ্রাসনের জবাবে চলমান অপারেশন ট্রু প্রমিস 4 এর 61 ধাপে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে IRGC। লারিজানির হত্যার প্রতিশোধ নিতে বহু ওয়ারহেড ও কাদর ক্ষেপণাস্ত্রের পাশাপাশি এমাদ ও খেইবার শেকান প্রজেক্টাইল ব্যবহার করে লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। হামলায় 2 শতাধিক ইসরায়েলি নিহত বা আহত হয়েছে। তেল আবিব ছাড়াও দখলকৃত নগর আল কুদুস, হাইফা বন্দরনগরী, প্রযুক্তি কেন্দ্র বেয়ার সেবা এবং নেগেভ মরুভূমি সহ বিভিন্ন সংবেদনশীল ও কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। হরমুজ প্রণালী পুনরায় চালুর লক্ষ্যে বড় পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের উপকূলীয় ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে 5,000 পাউন্ড ওজনের কয়েকটি বোমা দিয়ে আঘাত এনেছে তারা। এসব ঘাঁটিতে থাকা ইরানের জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিল বলে জানায় যুক্তরাষ্ট্র। ঈদযাত্রার খবর জানাতে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার। বিজন, লঞ্চ ঘাটে এই মুহূর্তের চিত্র আমাদের জানাবেন। জাবেদ, আপনাকে ধন্যবাদ। আজ সন্ধ্যার কিছু সময় আগে থেকেই অর্থাৎ দুপুরের বিকেলের পর থেকেই তীব্র চাপ যাত্রীদের এই সদরঘাটে ছিল এবং এখনও সেটি বহমান রয়েছে। অর্থাৎ সব মিলে যদি আমি বলি যে গত ঈদ যাত্রাকে ঘিরে যে ঘরমুখো মানুষের চাপ আজকে অনেকটাই বেশি, তবে এর আগে গত 2 দিন আগে পর্যন্ত তেমন কোনো যাত্রীর চাপ ছিল না, তবে আজ তার কয়েক গুণ চাপ বৃদ্ধি পেয়েছে এবং এই চাপটি অব্যাহত থাকবে। আপনার হলো যে গত ঈদের আগের দিন পর্যন্ত থাকবে এই চাপটি। জাবেদ, আপনাকে এরই মধ্যে একটি ঘটনা আপনাকে জানিয়ে রাখি যে আজ একটি মর্মান্তিক ঘটনা এই সদরঘাটে ঘটেছে এবং রাজধানীর সদরঘাটের 2 লঞ্চের সংঘর্ষে পিষ্ট হয়ে 2 জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন একজন নারী। বিকেল 5টার দিকে এই ঘটনা ঘটে টার্মিনালের 14 নং পল্টনের দিকে। জানা গেছে এই বিষয়ে আমি এখানে বিস্তারিত পুলিশদের সাথে এই বিষয়ে যখন কথা বলি, তারা এই বিষয়টি এমন একটি ঘটনা তারা নিশ্চিত করেছেন, যদিও বিস্তারিত কোনো তথ্য এখন পর্যন্ত দেয়নি। তবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ একটি তথ্য দিয়েছে এবং এই ঘটনার পেছনে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে 3 সদস্যের। এবং এরই মধ্যে নৌ প্রতিমন্ত্রী আপনার হলো যে এখানে তিনি এসেছেন এবং তিনি এই বিষয়ে কথা বলবেন। এখন পর্যন্ত যদিও বা তিনি কথা বলেনি এবং তিনি ভিতরে আমরা পুলিশ সদস্য এবং নৌ পরিবহন কর্তৃপক্ষ যারা ছিলেন তাদের সাথে একটি বৈঠক হয়েছে। আমরা কিছুক্ষণ আগেই একটি নৌ থানা পুলিশের সাথে কথা বলেছিলাম এবং তিনি এখানে যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি সেখানে উপস্থিত ছিলেন। এবং আজকের যে ঘটনাটি ঘটেছে সেটি হলো যে আসা যাওয়া নামে 5 আপনার আসা যাওয়া লঞ্চের এবং আপনার হলো যে আরেকটি লঞ্চের সংঘর্ষে আপনার হলো যে উঠতে চায় এবং পরবর্তীতেই এই ঘটনাটি ঘটে এবং এখন পর্যন্ত বিস্তারিত পুলিশ কোনো প্রকার তথ্য দেয়নি। নৌ পরিবহন কর্তৃপক্ষ আমি শুরুতেই আপনাকে জানিয়েছি একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং এখন পর্যন্ত নিরাপত্তার বিষয়টি যদি বলি তাহলে এখন পর্যন্ত খুবই সুন্দর নিরাপত্তা ব্যবস্থা আমরা এখানে লক্ষ্য করেছি। পুলিশ সদস্য একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যদের উপস্থিতি আমরা এখানে লক্ষ্য করেছি। এই ছিল সর্বশেষ পরিস্থিতি। জাবেদ, বিজন, আপনাকে ধন্যবাদ। ঢাকা 17 আসনে নির্বাচনী এলাকায় সব সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম। রমজান উপলক্ষে গুলশান থানা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় গুলশান মডেল হাই স্কুলে তিনি এইসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিনিধি এবং একান্ত সচিব আব্দুর রহমান সানি বলেন, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছেন। জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষায় বর্তমান সরকার সবসময় কাজ করে যাবে বলেও মন্তব্য করেন তিনি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ভিত্তিক সমাজ গঠন করবেন। ওই সুন্নাহর মধ্যে তো মাদক নাই। ইমাম সাহেব হিসেবে আপনার একটা দায়িত্ব, আপনার মুসল্লিদেরকে মাদক সম্পর্কে রোজ হাসরে তাদের কিরকম শাস্তি হবে,
সমাজ এবং জাতির কাছে তারা কতটুকু ঘৃণিত এই জিনিসটা প্রকাশ করা। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মীর ইমরান হোসেন মিথুন। বিকেলে রাজধানীর পল্লবীর বেগুনটিলা বস্তি, কুর্মিটোলা ক্যাম্প, মুরাপাড়া ক্যাম্প, কালীপানি স্কুল ক্যাম্প এবং ২ নম্বর ওয়ার্ড সিটি কর্পোরেশনের সামনে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন তিনি। এই সময় কাউন্সিলর পদপ্রার্থী মীর ইমরান হোসেন মিথুন জানান, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে। আমার এলাকার মানুষের সাথে আমার যে বন্ধন, সে বন্ধন যাতে অটুট থাকে এবং ঈদের যে আনন্দ, এই আনন্দ আমরা যাতে সবার মাঝে সবাই একসাথে উপভোগ করতে পারি, তারই ক্ষুদ্র প্রচেষ্টা এই আজকের এই ঈদের উপহার সামগ্রী বিতরণ। ফ্যাসিস্ট সরকারের সময়েও আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত ছিল এবং ইনশাআল্লাহ সামনের সময়ও অব্যাহত থাকবে। দখল আর দূষণের নির্মমতায় বলি হয়ে অস্তিত্ব সংকটে পড়েছে একসময় ঢাকার বুক চিরে বয়ে চলা ১২০ কিলোমিটার খাল। এই জন্য অপরিকল্পিত নগরায়ন আর অব্যবস্থাপনাকে দুষছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, খালগুলো পুনরুদ্ধারে বর্তমান সরকারকেই কার্যকর পদক্ষেপ নিতে হবে। নাজমুল ইসলামের ২ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব। রাজধানী ঢাকার বয়স ৪০০ বছরেরও বেশি। শহরের চারদিকে ঘিরে আছে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদী। ৪ নদীর সঙ্গে সংযুক্ত হয়ে ঢাকার বুক চিরে প্রবাহিত হতো ৭০টিরও বেশি খাল। একসময় এই খালগুলোই ছিল শহরের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা। গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল নৌপথে যোগাযোগেও। আগে আরো ক্লিয়ার ছিল, ভালো ছিল, এখন আস্তে আস্তে ভরাট হয়ে যেতেছে। নৌকা ছিল আগে, দেখছি আমি 10 বছর হয়, এখন খাল গাছ পুরো না, পরিষ্কার ছিল, পানি টলটল করছে, মাটি নিচে ঠিক নিচে। ১৯৪০ সালের জরিপ অনুযায়ী ঢাকা শহরে মোট খাল ছিল ৭৭টি, আর ঢাকা জেলা প্রশাসকের সর্বশেষ তথ্য বলছে এই সংখ্যা ৫০টির মতো। যদিও সরেজমিনে দেখা যায় অস্তিত্ব আছে কেবল কল্যাণপুর, রামচন্দ্রপুর, হাজারীবাগ, রায়ের বাজার, কাটাসুর, বাউনিয়া, আব্দুল্লাপুর, দিয়াবাড়ি, দ্বিগুণ, গুলশান, বনানী, মহাখালী, বেগুনবাড়ি, খিলগাঁও, বাসাবো, মান্ডা, জিরানি, সুতিভোলা, শাহজাদপুর, রূপনগর, বাউনিয়া, বাইশটেকি, কালশি, ইব্রাহিমপুর, শাহজাহানপুর, কসাইবাড়ি, গোবিন্দপুর ও ধুলাই খালের। নদী গবেষকরা বলছে ১৯৬৯ সাল পর্যন্ত ঢাকার খালগুলো ছিল দখল দূষণমুক্ত। সেখানে স্বচ্ছ পানি আর স্বাভাবিক প্রবাহ দেখা যেত। শহরমুখী মানুষের ঢল, অপরিকল্পিত নগরায়ন এবং খালপাড়ে কল কারখানা গড়ে ওঠায় ধীরে ধীরে হারাতে থাকে এসব খাল। এজন্য দখলদারিত্বকেও অন্যতম কারণ বললেন নগরবিদরা। ১৯৬০ সাল থেকে ৭০ সাল বা ১৯৬০ খ্রিস্টাব্দ থেকে ৭০ খ্রিস্টাব্দ পর্যন্ত আমাদের দ্রুত নগর, এই যে নগরায়নের একটা ইচ্ছা আকাঙ্ক্ষা, বড় বড় স্থাপনা, বাসস্থান নির্মাণের জন্য ওই সময়কালে খালগুলো দখল এবং ভরাট কার্যক্রম শুরু হলো। পুরো প্রশাসন যন্ত্র কেন তারা আঘাত করলো? যারা দখলদার, তারা রাজনীতিবিদ, তারা কেউ সামাজিক অর্থনৈতিকভাবে প্রভাবশালী, তাদের কিচ্ছু বললো না। এই কারণে দেদারসে পুরো বাংলাদেশ জুড়ে, শুধু ঢাকা শহর নয়, বাংলাদেশ জুড়ে গ্রামের খাল, শহরের খাল, আর শহরের খালের দাম বেশি, ইচ্ছে মতন এই দখলটা হলো। জীববৈচিত্র্য রক্ষা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে খাল নদীর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও সেখানে স্বাভাবিক পানি নিষ্কাশনই এখন চ্যালেঞ্জিং বলে মনে করছেন এই পরিবেশবিদ। অতীতে এই খালগুলো আমাদের অর্থনীতি, জীববৈচিত্র্য, পরিবেশের উপরে যথেষ্ট প্রভাব বিস্তার করত এবং এগুলো ভালো রাখার ক্ষেত্রে ভূমিকা রাখলেও বর্তমানে এই খালগুলো কমে অর্ধেকেরও নিচে নেমে এসেছে। পানি নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ঢাকার খালগুলো দখল দূষণের কারণে উল্টো মারাত্মক ঝুঁকির কারণ হয়ে উঠেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। মোহনা টেলিভিশন নির্বাহী পরিচালক এম এ মালেককে নিয়ে ধারাবাহিক অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটিতে কর্মরত সকল সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারীরা। মোহনা টেলিভিশনে আয়োজিত জরুরি বৈঠকে এমন প্রতিবাদ জানান তারা। এই সময় প্রধান নির্বাহী কর্মকর্তা তসলিম চৌধুরী বলেন, বৈধভাবেই ব্যবস্থাপনা পরিচালক কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়েছেন নির্বাহী পরিচালক। আর মোহনা লিগ্যাল উইংয়ের আইনজীবী বলেন, উচ্চ আদালতে মামলা চলা সত্ত্বেও একটি কুচক্রী মহল মিথ্যা সংবাদ পরিবেশন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করছে।
নাজমুল ইসলামের প্রতিবেদন। বাংলার প্রতিচ্ছবি স্লোগান ধারণ করে ইতিমধ্যেই মোহনা টেলিভিশন দর্শক নন্দিত। ২৪-এর গণ অভ্যুত্থানের পর পাল্টে যায় দেশের সার্বিক প্রেক্ষাপট। এমন বাস্তবতায় মোহনা টেলিভিশন এগিয়ে যায় আপন গতিতে। কিন্তু সাজানো গোছানো গণমানুষের আস্থার প্রতীক মোহনা টেলিভিশনের দিকে নজর পড়ে একটি সুযোগ সন্ধানী কুচক্রী মহলের। বিধি বহির্ভূতভাবে দখলে নেওয়ার অপচেষ্টা চলে। এরই অংশ হিসেবে মোহনা টেলিভিশনের চৌকুশ নির্বাহী পরিচালক এম এ মালেকের বিরুদ্ধে নাম সর্বস্ব ভুইফোর অনলাইন পোর্টাল এবং ইউটিউব চ্যানেলে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করা হয়। এমন পরিস্থিতিতে নিউজরুমে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এই মিথ্যা প্রোপাগান্ডার জোরালো প্রতিবাদ জানান মোহনার কর্মরত সকল কর্মী। এমপি সাহেব জেলে থাকুক, কিন্তু উনি যে পদ্ধতি বা প্রক্রিয়া রেখে গেছেন সেই পদ্ধতি আপনাকে বেতন ভাতা পাচ্ছেন? আপনাদের এখানে কোনো সমস্যা হয়েছে? আপনাদের এখানে কোনো কেউ ডিস্টার্ব করেছে? বরঞ্চ কিছুদিন আগে কতিপয় ব্যক্তিত্ব এখানে এসেছিলেন এবং তারা অবৈধভাবে কিছু নিয়োগ বাতিল করার চেষ্টা করছেন, কিন্তু আমরা সেই কাগজ পাই নাই। প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, আইনসিদ্ধ ক্ষমতাপ্রাপ্ত হয়ে মোহনা টেলিভিশনের যাবতীয় মামলা মোকদ্দমা পরিচালনার দায়িত্ব পালন করছেন নির্বাহী পরিচালক। এমডি যেহেতু আমাদের নির্বাহী পরিচালক এডি স্যারকে নিয়োগ দিয়েছেন, স্যারকে অথরাইজ করেছেন এমডি স্যারের সকল কিছু মামলা মোকদ্দমা ইস্যুগুলো দেখার জন্য। যেহেতু আমাদের এমডি স্যারের সাইনে এখন পর্যন্ত আমরা টাকা স্যালারি পাচ্ছি, প্রতিষ্ঠান চলছে, তাহলে যেহেতু এমডি স্যারে এখন পর্যন্ত বৈধ আছে, তার মানে এমডি স্যারের নিয়োগ কিন্তু সবাই বৈধ আছে। মোহনা টেলিভিশনে নিযুক্ত আইনজীবীর অভিযোগ, একটি চক্র ভুয়া কাগজপত্র তৈরি করে বিভিন্ন সরকারি দপ্তরে পাঠিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করে। আর এ বিষয়ে হাইকোর্টে কোম্পানি ম্যাটার ১১৮/২০২৬ দাখিল করে মোহনা টেলিভিশনের বৈধ পরিষদ। সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করেছে একটা মহল। যখন তারা বিভিন্নভাবে বিভিন্ন মহলে এই প্রেশারগুলো দেওয়া শুরু করলো, আমরা সম্মানিত হাইকোর্ট বিভাগের কোম্পানি বেঞ্চের শরণাপন্ন হই এবং কোম্পানি ম্যাটার ১১৮/২৬ আমরা ফাইলিং করি, যেটার আদেশ সম্পূর্ণরূপে আদেশ হয় গতকাল। নিজের বিরুদ্ধে লাগাতার অপপ্রচারে ক্ষুব্ধ মোহনা টেলিভিশনের নির্বাহী পরিচালক এম এ মালেক বলেন, এটি একটি স্বাধীন ও মুক্ত গণমাধ্যম চর্চার সম্পূর্ণ অন্তরায়। আজকে যে সকল ভুইফোর কতগুলো পত্রিকা, ভুইফোর অনলাইন পোর্টাল, যারা যেই অপকর্মটা করেছেন তারা কি আইনের কাছে জবাব দিতে পারবেন? যে আইন তাদেরকে অবৈধ ঘোষণা করেছে তাদের সপক্ষে তারা কি করে লিখলেন? তারা কি জানেন যে হাইকোর্ট তাদের ওই পার্টির সকল কিছু স্টপ করে দিয়েছেন? এম এ মালেক বলেন, মোহনা টেলিভিশনের কর্মীরা সবাই আন্তরিক, নেই কোনো মতবিরোধ। অদূর ভবিষ্যতে আপনারা কোনো সংবাদ পরিবেশন করার আগে সংবাদের সকল বস্তুনিষ্ঠ বিষয়গুলো ভালো করে দেখবেন এবং তারপর উপস্থাপন করবেন, তাতে আমাদের কোনো আপত্তি থাকবে না। বৈঠকে মোহনা টেলিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ডিএমডি বুশরা শাহেদ মজুমদার, বার্তাকক্ষ এবং মোহনার সকল বিভাগের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। খেলার খবর ক্রিকেট। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার পেলেন নাহিদ রানা। আইসিসি ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ে অবিশ্বাস্য ৬৫ ধাপ এগিয়ে প্রথমবারের মতো সেরা ১০০-তে উঠে এসেছেন এই টাইগার পেসার। এছাড়া ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ উঠে এসেছেন সেরা ১০-এ, ৯ ধাপ এগিয়ে ৭-এ অবস্থান তার। এছাড়াও ২ ধাপ এগিয়ে ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ২-এ মিরাজ। আর ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের মধ্যে লম্বা লাফ দিয়েছেন তানজিদ হাসান তামিম। শেষ ওয়ানডেতে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি করা এই ওপেনার ৩১ ধাপ এগিয়ে এখন ৫৫তম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, আহত অর্ধশতাধিক। উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ, ৪ সদস্যের তদন্ত কমিটি। ঈদ যাত্রার সব পথে ঘরমুখো মানুষের ঢল, বাস টার্মিনালে পরিবহন সংকটের অভিযোগ। মহাসড়কে গাড়ির চাপ, যাত্রা নির্বিঘ্ন হচ্ছে বললেন মন্ত্রী। নির্বাচনের পূর্বে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে সরকার বললেন এলজিআরডি মন্ত্রী। এই বছরেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ঘোষণা।
এবং এক অভিযানে ইসরায়েলের শতাধিক লক্ষ্যবস্তুতে ইরানের হামলা, 2 শতাধিক হতাহত। হরমুজ প্রণালীর পাশে শক্তিশালী বোমা ছুড়ল যুক্তরাষ্ট্র। এই ছিল মোহনা সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।